ধরেন আমার এটা বিজনেস, এটা একটা বিজনেস, আমি কি কি কিসের বিজনেস করি? চশমার। 10 পিস কেনার পরে আমার 2 পিস নষ্ট আসছে, এটার জন্য আমি কি করছি? 1 পিস বা 2 পিস ফেরত দিচ্ছি। আসসালামু আলাইকুম, অল এডুকেশন জনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শরীফ ইসলাম অনন্ত স্যার। আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান, টপিক হচ্ছে জাবেদা। এটা প্রথম থেকে আসি, এসএসসি যারা পরীক্ষার্থী বা অথবা যারা 9-এ মাত্র উঠছেন অথবা 9-এ পড়ালেখা ভালোভাবে করেন নাই, 10-এ উঠছেন, যাদের জাবেদার বেসিকের সমস্যা, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যারা হচ্ছে এসএসসির পরে এইচএসসি, অনেকেই আর্টস এর থেকে বা সায়েন্সের থেকে কিসে আসে কনভার্ট করে, কি হয়, কমার্সে আসে, তাদের জন্য খুব মানে এটা হার্ড হয়ে যায় যে জাবেদারা বুঝতে। আজকের টপিকটা হচ্ছে তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা এখানে এত সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে যে আজীবন তারা মনে রাখতে পারবে। আর বিশেষ করে এইচএসসি যারা পড়তেছে তাদের জাবেদা 100% লাগবে, কারণ এসএসসি এইচএসসি এই দুইটা জায়গায় শুধুমাত্র আপনি এই জাবেদা যদি বুঝতে পারেন তাহলে পরীক্ষায় 20 পাবেন। অর্থাৎ কোনো একটার খতে জাবেদা আসছে, কোনো একটা গতে জাবেদা আসছে, কোনো একটার কতে জাবেদা আসছে, সব মিলে জাবেদা গুলো যদি শুধু ঠিক মতো শিখতে পারেন তাহলে আপনি 20 আনসার মানে 20 পেয়ে যাবেন এক কথায়। তাহলে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনার পাস করা দরকার, তাহলে এটা করলে আপনি 20 পাবেন, অর্থাৎ সিকিউতে পাস। আবার আপনি যদি চিন্তা ভাবনা করেন এ প্লাস পাবো, তাহলে এই 20-এ আপনাকে 20 উড়াতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে এ প্লাস পেয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনার জন্য টার্ফ হয়ে যাবে। তো আসি এখানে, এরপরে আছে বিবিএ, এমবিএ। এই দুইটা বিষয় যারা হচ্ছে এখন বিবিএ করতেছেন অথবা এমবিএ করতেছেন তারা নিজেরাই জানেন যে জাবেদা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। হয়তোবা আপনাদের জন্য জাবেদাগুলো হচ্ছে ইংলিশে, বাকিদের হচ্ছে বাংলায়। বাংলার ইংলিশ সেম, শুধুমাত্র আমাদের জিনিসটা বুঝতে হয়। এরপর আসে আইটিভি, যারা হচ্ছে কি আয়কর আইনজীবী হতে চান, আইটিভি এক্সাম দিতে চান, তাদের জন্য জাবেদাটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় জাবেদার উপর থেকে 10 মার্কের একটা কোশ্চেন আসে। তো যারা আমার কাছে পড়তে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনলাইনে গাইডলাইন করব, এবং অফলাইন তো আছেই। তো আসি, জাবেদা হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। জাবেদা হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এটা নিয়ে অনেক সময় আমাদের এমসিকিউতে আসে, জাবেদা হিসাব মানে হিসাব হিসাব হিসাবের প্রাথমিক বই কোনটা, জাবেদা। তারপর হিসাব চক্রের জাবেদা কত নাম্বার ধাপ, এটা হচ্ছে তৃতীয় ধাপ, মনে রাখতে হবে। জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা কি? আচ্ছা আসি, বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, অর্থাৎ বিশেষ বিশেষ কাজে যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয়। তাহলে ক্রয় জাবেদায় কি আসে? বাকিতে সমস্ত ক্রয় আসে। বিক্রয় জাবেদায় কি আসে? বাকিতে সমস্ত বিক্রয় আসে। ক্রয় ফেরত শুধু ক্রয় ফেরত গুলি আসে, বিক্রয় ফেরত শুধু বিক্রয় ফেরত গুলি আসে। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, নগদ টাকা আসলেই জাবেদা, নগদ টাকা চলে গেলেই জাবেদা। অর্থাৎ এই যে 6টা জাবেদা, এগুলোকে বলা হয় বিশেষ জাবেদা। আর বাকি আছে আবার সাধারণ জাবেদা, যেটা নর্মালি সব কিছুই আসবে। কিন্তু এরপরে আমরা যে জাবেদাটা বলবো তার নাম হচ্ছে প্রকৃত জাবেদা। তাহলে প্রকৃত জাবেদা আছে 5টা। প্রকৃত জাবেদা কোনগুলো? একটা হচ্ছে সংশোধনী জাবেদা, অথবা মানে এটা আমরা বুঝতে পারি যে আমাদের রেওয়া মিল অনেক সময় ভুল থাকে, সেটাকে সংশোধন করতে হয়। এটা 9-এও পাবেন, আপনি 10-এ পাবেন, এসএসসি পাবেন, ইন্টার পাবেন, সব জায়গায় পাবেন। আর বিবিএমবি তো আছেই। তারপর হচ্ছে সমন্বয় জাবেদা, আমাদের নিচে অনেকগুলো এন্ট্রি দেওয়া থাকবে, সেগুলো আমাদের জাবেদা করতে হবে। সমাপনী জাবেদা, সবগুলো জাবেদারই একটা সময় কি করতে হবে? হিসাব ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদের সমাপনী জাবেদার প্রয়োজন হয়। এরপর আসি প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা মানে বছরের শুরুর যে জাবেদাটা, বছরের শুরুর তারিখে যা আপনি আনছেন বা দিচ্ছেন, এগুলো নিয়ে যে জাবেদাটা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। আর অন্যান্য জাবেদা বলতে বাকি যা আছে। এরপরে আসি হচ্ছে আমরা একটা এখানে একটা ছক অ্যাড করছি যে আমাদের জাবেদার ফরম্যাটটা কেমন হবে। ধরেন হচ্ছে অনন্ত স্যারের একটা কোম্পানি, অনন্ত স্যার এর সাধারণ জাবেদাটা আমরা এবার তৈরি করব 31 ডিসেম্বর 2026 এর জন্য বা সমাপ্ত বছরের জন্য, এই কথাটা লিখে দিতে হয়। তো যে সালটা দেওয়া থাকবে আমরা সেই সালটা এখানে ইউজ করব। তো তারিখের একটা ঘর হবে, হিসাবের একটা নাম হবে, খতিয়ান পৃষ্ঠা, এটাকে আমরা শর্টকাটে লিখবো হচ্ছে খ পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ জাবেদার মানেই হচ্ছে আমাদের ডেবিট আর ক্রেডিট, এক পক্ষ গ্রহণ করবে, এক পক্ষ কি করবে? ওই সুবিধাটা প্রদান করবে। তো যে গ্রহণ করবে সে ডেবিট, যে প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। এখন আমরা কি করব? এখানে যে হিসাবটা হবে সেই হিসাবের নাম লিখবো। ধরেন হচ্ছে বেতন হিসাব, নগদ হিসাব, আসপত্র হিসাব, এই হিসাবের নাম লিখবো। সেটা ডেবিট হলে ডেবিট সাইডে টাকা বসাবো, এবং প্রত্যেকটা এন্ট্রি 2টা করে হিসাব হবে, মিনিমাম 2টা হবে, 3টা হতে পারে, 4টা হতে পারে। তো একটা তারিখের মধ্যে যতগুলো এন্ট্রি থাকবে সেগুলোকে হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব। দেন হচ্ছে সেটা টাকাটা ডেবিট আর ক্রেডিট আমরা ভাগ করে দিব। এবার কথা হচ্ছে জাবেদা মানে হচ্ছে আমাদের ডেবিট আর ক্রেডিট করা।
তো ডেবিট আর ক্রেডিটটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমি কয়েকটা ফর্মুলা রাখছি, যে ফর্মুলাগুলো মুখস্থ করতে পারলে আপনাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে কিছু জাবেদার নিয়ম দেওয়া আছে, এখানে মনে রাখতে হবে যে যা আসবে তার ডেবিট, যা চলে যাবে তা ক্রেডিট। ধরেন হচ্ছে আমি একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, তাহলে আমার কি আসলো, মোবাইল আসলো, তাহলে মোবাইল হিসাব ডেবিট, আর কি চলে গেল, নগদ টাকা চলে গেল, তাহলে নগদ হিসাব ক্রেডিট। আই হোপ যে বুঝতে পারছেন যে আমি আপনাকে টাকা দিলাম, তাহলে আমি যদি আপনাকে টাকা দিয়ে আমার নগদ টাকা চলে যায়, তাহলে নগদ হিসাব কি হবে, আশা করি বুঝতে পারছেন, সেটা ক্রেডিট। আবার আপনার দিক থেকে যদি চিন্তা ভাবনা করি যে বিজনেসম্যান হচ্ছে আপনি, আপনার কোম্পানি, এখন এই আপনার কোম্পানিতে আপনি কি করছেন, এরকম একটা টেলিভিশন নিয়ে আসছেন। তো এরকম একটা টেলিভিশন নিয়ে আসছেন, তখন আপনি কি করবেন, টেলিভিশনটা যেহেতু আপনার আসছে, তাহলে টেলিভিশনটা আপনার জন্য হবে ডেবিট। আর আপনি নগদ টাকা যদি কিনে থাকেন তাহলে সেটা নগদান হিসাব ক্রেডিট। আবার যদি ব্যাংকের চেকে কিনে থাকেন তাহলে ব্যাংক থেকে কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এক কথায় যা আসবে তার ডেবিট, যা চলে যাবে তা হচ্ছে ক্রেডিট। এখন মনে রাখার একটা কৌশল আছে এখানে, সেটা হচ্ছে সব ডেবিট আদম হচ্ছে ক্রেডিট। সবকে আমরা ভাগ করছি স দিয়ে সম্পদ, ব দিয়ে ব্যয়, অর্থাৎ যত ধরনের সম্পদ আছে সবগুলো ডেবিট। মানে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, তারপর যে সুনাম, নগদান, এগুলো সব সম্পদ, ব্যাংক জমা, এগুলো সব সম্পদ। তো সম্পদ কি হয় সবসময় ডেবিট। আর ব্যয়, যত ধরনের ব্যয় আছে, যেমন বেতন, ভাড়া, তারপর হচ্ছে বিমা সালামি, তারপর কি বলে এটাকে অবচয়, তারপরে হচ্ছে আর কি কি থাকতে পারে, কুরিন থাকতে পারে, তারপরে বিজ্ঞাপন থাকতে পারে, এগুলো কি এক ধরনের ব্যয়। তো ব্যয়গুলো মানে হচ্ছে ডেবিট। এবার আমরা আদম মানে ক্রেডিট। এখানে একটা জিনিস বোঝাতে হবে যে আদম কি, আদম ব্যবসায়ী আমরা বুঝি না। আদম ব্যবসায়ী হচ্ছে মানুষকে কি করে দেশে বাইরে পাঠায়া দেয়। এরা হচ্ছে এক ধরনের বিজনেসম্যান, যারা হচ্ছে কি ওই মানুষকে বিভিন্ন ফোন দিতে ফালাইয়া কি করা হয়, দেশে বাইরে পাঠায়। যাওয়ার পর দেখা গেছে যে সে কাজ পায় না, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এই জন্য আমরা বলি আদমকে কি করে দাও, আদমকে না করে দাও, আদমকে না মানে আদমকে ক্রেডিট করে দাও। তাহলে আদমকে আমরা শর্টকাটে বলবো সরেয়া দিয়ে হচ্ছে আয়, দ দিয়া দায়, ম দিয়া মূলধন। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমার সবগুলো কি হবে, আয় হলে ক্রেডিট হবে। যেমন ধরেন আমি আপনার কাছে টাকা নিলাম, তাহলে আমার টাকা আসছে, ঠিক আছে, টাকা আছে ডেবিট, নগদ টাকা ডেবিট, কিন্তু কি হিসাবে আসছে, এই যে সেবা দিয়ে আসছি, তাহলে সেবা আয় হয়ে গেল ক্রেডিট। দায়, ধরেন আপনার কাছে আমি ঋণ নিয়ে আসলাম, তাহলে ঋণের কারণে আমি কি আপনার কাছে দায় পড়ে গেলাম। বা আপনি দোকানদার, আপনার কাছ থেকে কি করছি, আমি কোনো কিছু ক্রয় করছি, তো এই ক্রয় করার মাধ্যমে কি হয়েছে, আপনার কাছে আমি দায় পড়ে গেছি, তাহলে ওইখানে পাওনাদার বা আপনি হিসাবটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। মূলধন, মূলধন সবসময় ক্রেডিট হবে, মনে রাখতে হবে, এই কটা মুখস্থ বিদ্যা। হ্যাঁ, এবার আমরা কিছু জাবেদা দেখাই। জাবেদার মধ্যে কোনো কিছু ক্রয় করলে যে জাবেদাটা হয়, দেখি কোনো কিছু যদি ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন, কোনো কিছু যদি ক্রয় করি আমার কি একটা কিছু একটা আসে, কি আসে, পণ্য আসে। তাহলে এখানে লিখে দিচ্ছি পণ্য ক্রয় বিক্রয় করলে পণ্য নামে কোনো হিসাব হয় না। তাহলে ধরেন আমি এই জিনিসটা কিনে নিয়ে আসছি, এই জিনিসটা যদি এখন আমি কিনে নিয়ে আসি, এই জিনিসটা ধরেন আমার এটা বিজনেস, এটা একটা বিজনেস। আমি কি কি কিসের বিজনেস করি, চশমার বিজনেস করি। তো আমার এই চশমার বিজনেসে যদি আমি চশমা কিনে নিয়ে আসি, তাহলে এটা একটা আমার জন্য পণ্য, এটা আমার ইউজ করতেছি আমার জন্য না, তো এটা একটা পণ্য। এই পণ্যটার নামে কখনো কোনো হিসাব হবে না। যেহেতু ক্রয় করে নিয়ে আসছি, আমার হওয়া উচিত ছিল চশমা হিসাব ডেবিট, কিন্তু আমি কি বলছি, যেহেতু আমার এটা বিজনেসের প্রোডাক্ট, তাই প্রোডাক্টের নামে কি হবে না, কোনো হিসাব হবে না। তাহলে কি হবে, ক্রয় অথবা বিক্রয় নামে হবে। যেহেতু ক্রয় করে নিয়ে আসছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর আমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। আবার আমি কি করতে পারি, বাকিতেও কি করতে পারি, ক্রয় করতে পারি। বাকিতে অথবা ধারে ক্রয় করলে কি হবে, এই যে আমার যেভাবেই করি না কেন, মনে রাখবেন আমি ক্রয় করলে আমার প্রোডাক্ট আসছে, মানে ক্রয় হিসাব ডেবিট। আর বাকিতে ক্রয় করার কারণে কি হয়েছে, এক ধরনের পাওনাদার সৃষ্টি হয়েছে, তাহলে পাওনাদার হিসাব হয়ে যাবে ক্রেডিট। মনে রাখবেন কখন আমরা বাকিতে বুঝবো, যদি কোম্পানি বা ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকি হিসাবে ধরে নিতে হয়। ধরেন রবিনের কাছ থেকে কি 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে এখানে যদি যেহেতু রবিনের নামটা আছে, সেহেতু বুঝতে হবে এটা হচ্ছে কি বাকি। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে চেকে পণ্য ক্রয়, আশা করি এটাও বুঝতে পারছেন। আমি প্রোডাক্ট ক্রয় করছি মানে কি, ক্রয় হিসাব ডেবিট। আর চেকে করছি মানে কি, আমার টাকা নগদ টাকা চলে যায় নাই, কিন্তু কি গেছে, ব্যাংকের থেকে টাকা চলে গেছে, মানে ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আসি, আমি যে কিনে নিয়ে আসছিলাম জিনিসটা, সেটাকে এখন কি করবো, আমি ফেরত দিচ্ছি। আচ্ছা মনে রাখেন, আমি এটা 10 পিস কিনে নিয়ে আসছিলাম, 10 পিস কেনার পরে আমার 2 পিস নষ্ট আসছে, এটার জন্য আমি কি করছি, 1 পিস বা 2 পিস ফেরত দিচ্ছি। তাহলে আমার যেটা কিনে নিয়ে আসছিলাম এই জিনিসগুলো এখন বাড়ছে না কমছে, অবশ্যই কমছে। তো কমার কারণে আমার ক্রয়ের পরিমাণটাকে আমি বাড়াবো না কমাবো,
অবশ্যই কমাবো। তাহলে ক্রয় আগে করেছিলাম, যখন কিনে আনছিলাম তখন ডেবিট ছিল, আজকে যখন আমি ফেরত দিলাম তখন কি হয়ে গেল, আমার কাছ থেকে চলে গেল, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে ক্রয়টা হয়ে গেল তখন ক্রেডিট। ইটস নট আ ক্রয়, এটা হবে কি ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের একটা নাম হচ্ছে কি বহি ফেরত। বহি ফেরত মানে বাইরে ফেরত চলে যায়। তাহলে ক্রয় ফেরত অথবা বই ফেরত হচ্ছে কি হবে তখন ক্রেডিট। আর মনে রাখতে হবে যে আমরা এই প্রোডাক্টটা কখন ফেরত দিতে পারবো, যখন শুধুমাত্র এটা বাকিতে ক্রয় করে থাকবো। তো বাকিতে ক্রয় করলে আমরা জানি পাওনাদার সৃষ্টি হয়, আর পাওনাদার সৃষ্টি হলে আমি যখন এই প্রোডাক্টটা তাকে ফেরত দিলাম তখন পাওনাদারের পরিমাণটা কমলো না বাড়লো? অবশ্যই আগে যা ছিল তার চেয়ে একটু কমে যাবে, দুইটা চশমার দাম কমে যাবে। তাহলে এখন সে তো ক্রেডিট ছিল, এখন তাকে কমাতে হলে কি করতে হবে, উল্টা করতে হবে, তাকে ডেবিট করে দিতে হবে। তাহলে পাওনাদার হিসাব হয়ে যাবে তখন ডেবিট। আই হোপ যে বুঝতে পারছেন, ক্রয় ফেরতের কথা, বই ফেরত একই কথা। এরপর সে বিক্রয় করলে, বিক্রয় করলে এখন আমি যদি কোনো কিছু বিক্রি করি, ধরেন এই জিনিসটা, হ্যাঁ এই যে ঘড়িটা বা আমার এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কি আমি জানি না, হেডফোন বলে, আবার অনেকে ইয়ারবাডও বলে। তো এই জিনিসটা আমি কি করতেছি, সেল করতেছি, এটা হলো আমার বিজনেস। হ্যাঁ, এটা যদি আমি সেল করি, এটা আমার বিজনেস, তাহলে এখান থেকে আমার চলে গেল, আমি বলছি আমার বিজনেসের কোনো পণ্য আসলো বা চলে গেল, সেখানে পণ্যের নামে কখনো হিসাব হবে না। এখানে 5 পিস আমি বিক্রি করছি, চলে গেল, তো বিক্রি করার কারণে আমার প্রোডাক্ট চলে গেল, যাওয়ার কারণে প্রোডাক্টটা কি হলো, ক্রেডিট হয়ে গেল। তো প্রোডাক্টের নামে যেহেতু কোনো কি হয় না, হিসাব হয় না, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেল। তাহলে বিক্রয় হিসাব কি হলো, ক্রেডিট হলো। আর যদি আমি নগদে বিক্রি করি, তাহলে নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর যদি বাকিতে বিক্রি করে থাকি তাহলে কি হবে, আমার নগদ টাকা বাড়ে নাই কিন্তু আমার দেনাদার বেড়ে গেছে, তাহলে দেনাদার হিসাব ডেবিট। দেনাদার আরেকটা নাম হচ্ছে কি প্রাপ্য হিসাব, এটা মনে রাখতে হবে। ওই সেম ভাবে যদি কোম্পানি বা ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে সেটা আমরা ধরে নিব বাকিতে। এরপরে আসি চেকে বিক্রি করলে। তাহলে এখন যদি আমরা কোন একটা প্রোডাক্ট হিসেবে বিক্রি করি, চেকে বিক্রি করি, তাহলে চেকের মাধ্যমে বিক্রি করার ফলে যেটা হবে, আমার কিন্তু নগদ টাকা আসবে না, এটা কিন্তু বাকিও হয় নাই, বিক্রি হয়েছে চলে গেছে, এখন আমার এটা ক্রেডিট হয়েছে, বিক্রয় ক্রেডিট হয়েছে, ডেবিট কোথায় হয়েছে, আমার ব্যাংকে হয়েছে, তাহলে আমার ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসি, এই বিক্রয়কৃত পণ্যটা কি করছে, আমরা ফেরত দিচ্ছি, ফেরত আসতেছে। এই যে ফেরত আসতেছে, আশাকে আমরা বলতে পারি আন্ত, আন্ত ফেরত মানে বাইরে থেকে আসতেছে, ফেরত কোনটা হয়, বিক্রি করেছি সেটাই ফেরত আসতেছে। তো ফেরত আসলে আমার পরিমাণটা আবার কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, এর মানে আমার প্রোডাক্টটা আবার আমার কাছে বেড়ে যাচ্ছে, এর মানে বিক্রয় ফেরতটাকে আমার ডেবিট করে দিতে হবে। আর যেহেতু বাকিতে বিক্রয় করার কারণেই আমরা কি করি, মানে ধরে নেওয়া হয় যে ফেরত দিচ্ছি, তাহলে দেনাদারের পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। দেনাদার আগে ডেবিট ছিল, এবার তাকে উল্টায় ক্রেডিট করে দিব। আর বিক্রয় আমার ক্রেডিট ছিল, বিক্রয় ফেরত ডেবিটটা হয়ে যাবে। মনে রাখতে হবে সবসময় যে ক্রয় করলে ক্রয় ডেবিট হয়, বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট হয়, কিন্তু যদি ফেরত হয় তাহলে ক্রয় ফেরতটা উল্টে ক্রেডিট হয়ে যাবে, বিক্রয় ফেরতটা উল্টে ডেবিট হয়ে যাবে। বুঝতে পারছি? কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করলে, এবার ধরুন আমি এই টেলিভিশনটা ক্রয় করছি, এটা কিন্তু আমার বিজনেস না, এটা আমার নিজের ব্যবহারের জন্য। হ্যাঁ, এটা ধরুন আমি অফিসে ব্যবহার করতেছি, তাহলে এটার নাম হচ্ছে অফিস সরঞ্জাম, ঠিক আছে। বাসায় ব্যবহার করতেছি, এটাকে বলা হয় আসবাবপত্র, নাকি? তাহলে এটা যখন আমি ব্যবহারের জন্য ক্রয় করব, এটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি, এটা কিন্তু আমার কোনো পণ্য না। পণ্য তাহাকেই বলে যাহার দ্বারা আমরা কি করতে পারি, কোনো কিছু আয় করতে পারি। তাহলে এখন আমার বিজনেস না, ধরেন এই যে এই জিনিসটা আমি ভিডিও করার জন্য আমি কিনছি, তাহলে এটা কি আমার বিজনেস না, এটা আমার বিজনেস না, এটা আমার পণ্য না, এটা আমার ব্যবহার করার জন্য একটা কি, আমার একটা ব্যবহার সামগ্রী। অর্থাৎ বলতে পারি যে অফিস মানে অফিস সরঞ্জাম বলতে পারি, আসবাবপত্র বলতে পারি, যন্ত্রপাতি, যেগুলো আছে এটা বলতে পারি। তাহলে এইগুলার নামে থাকলে এগুলোর নামেই হিসাবটা হবে। এখন ধরেন আমার কাছে টেলিভিশনটা আমি কিনে নিয়ে আসছি, টেলিভিশনটা কি হয়েছে, আমার বাড়ছে, আমার রুমের মধ্যে টেলিভিশনটা যদি বেড়ে থাকে তাহলে টেলিভিশনটা কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে? আমি বলেছি যা আসবে সেটা হচ্ছে ডেবিট, যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে টেলিভিশনটা আসছে, অর্থাৎ আসবাবপত্র বলি বা হচ্ছে কি অফিস সরঞ্জাম বলি, এটা বাড়ছে, এটা বাড়ার কারণে এটা হয়ে গেছে এখন আমার ডেবিট। কিন্তু এটা কেনার কারণে আমার নগদ টাকা ক্যাশ থেকে চলে গেছে, এটা হয়ে গেল ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। অথবা আমি যদি বাকিতে কিনে থাকি, ওই আগের মতো পাওনাদার হিসাব ক্রেডিট হবে। আর যদি ব্যাংকে কিনে থাকি, চেকে কিনে থাকি, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, সহজ হিসাব। এই জন্য আমি লিখে দিচ্ছি, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে আসবাবপত্র অথবা যন্ত্রপাতি যে টাইপের হোক না কেন, এগুলো ডেবিট হবে, নগদান বা পাওনাদার বা ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ওকে,
এরপরে আসি 10 নম্বরে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে। এবার এই যে আমার এই জিনিসটা আমি কি করব, বিক্রি করব। তাহলে বিক্রি কেন করব? ধরুন আমার প্রয়োজন নাই, আমি বিক্রি করছি, কিন্তু এটা আমার কিন্তু কোনো বিজনেসের কোনো পণ্য না, এটা বাসার পণ্য। তাহলে আমি যদি বিক্রি করি, টিভিটা কি হচ্ছে আপনার কাছে চলে গেল, চলে যদি যায়, আমি বলছি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে এটা যদি চলে যায় এর মানে টেলিভিশনটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। আমার কাছে তাহলে কি আসতেছে, এই যে আপনি কিনলেন টাকা দিয়ে, তাহলে নগদান হিসাব আমার কি হয়ে গেল, ডেবিট হয়ে গেল। এই যে আপনি টাকা দিলেন না, তাহলে দেনাদার, মানে আপনি বাকিতে পড়ে থাকলেন, তাহলে দেনাদার ডেবিট হলো। এই যে আপনি আমাকে চেক দিলেন, চেকের কারণে আমার কি হলো, ব্যাংকের টাকা বাড়লো, অর্থাৎ ব্যাংক হিসাবকে ডেবিট করে দিব। দেখি কি করা আছে, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র অথবা যন্ত্রপাতি হিসাব ক্লিয়ার। এরপর আসি কোনো খরচ বা ব্যয় হলে। আমি বলেছিলাম সমস্ত খরচ বা ব্যয় কি হবে, ডেবিট হবে। তাহলে যে খাতে কি হবে, আয় ব্যয় হবে, সেই খাতের নামে হিসাব হয়। যে খাতে আয় ব্যয় হয় সেই খাতের নামে কি হয়, হিসাবের নাম হয়। যেমন ধরেন আমি বেতন দিলাম, এমন একটা খরচ, তাহলে কোন খাতে দিছি, বেতনের খাতে দিছি, অর্থাৎ বেতন ডেবিট। আর আমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যদি চেকে দেই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসি, আমি কি করেছি, বিজ্ঞাপনের জন্য 5,000 টাকা দিলাম, তাহলে আমার কোন খাতে খরচটা হলো, বিজ্ঞাপন খাতে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আমার নগদ টাকা যেহেতু চলে গেল, নগদান হিসাব ক্রেডিট। আবার হচ্ছে ভাড়া, দেখেন আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার ভাড়া দিচ্ছি, কোন খাতে দিচ্ছি, খরচটা হচ্ছে ভাড়ার খাতে হচ্ছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা দিচ্ছি মানে নগদান হিসাব ক্রেডিট। এরপরে আসি কোনো আয় হলে, যখন আয় হবে মানে হচ্ছে কি, আমার নগদ টাকা বাড়বে, আর নগদ টাকা বাড়লে কি হবে, নগদ টাকা বাড়লে আমার নগদ টাকা আসবে, আসলে নগদান হিসাব ডেবিট। নগদ টাকা আসলো না, দেনাদার হিসাব ডেবিট। চেকে দিলেন, ব্যাংক হিসাব ডেবিট। আয় হইলে, তাহলে কোন খাতে আয় হয়েছে, ধরেন আপনি কমিশন পাইছেন, তাহলে কমিশন প্রাপ্তি এই খাতে হইলে এই খাতের নামে ক্রেডিট হবে, তাহলে কমিশন প্রাপ্তি হিসাব কি, ক্রেডিট। কেন এটা ক্রেডিট হবে, কারণ আমি কিন্তু কমিশনের কাছ থেকে সুবিধাটা পাইছি। কি সুবিধা পাইছি, টাকা পাইছি, টাকা কিন্তু ডেবিট করে ফেলছি, তো ক্রেডিটটা কি হবে, তাহলে যে সুবিধা যার কাছ থেকে পাইছি সেটাকে ক্রেডিট করে দিব। ধরেন আপনার কাছ থেকে আমি কি করছি, 5,000 টাকা পাইছি, তাহলে আমি কি করলাম, আমি ডেবিট হয়ে গেলাম, আপনি হয়ে গেলেন ক্রেডিট। ঠিক একইভাবে যেহেতু কমিশনের মাধ্যমে বা উপভাড়ার মাধ্যমে, যে ভাড়ার মাধ্যমে হোক না কেন, এগুলোর মাধ্যমে যদি টাকা পেয়ে থাকি, তাহলে এই জিনিসগুলো হবে ক্রেডিট। আর আমার নগদ টাকা বা ব্যাংকের টাকা বা দেনাদার এগুলো হয়ে যাবে সব কি, ডেবিট। আর কোনো খরচ বা ব্যয় হলে এখানে পাওনাদার সৃষ্টি হবে, কারণ ক্রয় করলে যেমন আমার কি হয়েছিল, পাওনাদার সৃষ্টি হয়েছিল, কারণ ক্রয় একটা ব্যয়। ঠিক একইভাবে বেতন দিলে, ভাড়া দিলে, বিজ্ঞাপন খরচ দিলেও আমার কি হবে, এটা ব্যয়। হ্যাঁ, ব্যয়ের টাকা, যেমন আমি দোকান থেকে যদি 5 টাকা জিনিস কিনে নেই, সে টাকা না দেয়, এটা কিন্তু একটা ধরনের দায়, মানে পাওনাদার, সেদিক থেকে এটা হচ্ছে পাওনাদার। এরপরে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যদি অবচয় হয়, অবচয় হলে 100% শিওর একটা জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট। এখন মাঝখানে আসবাবপত্রটা লাগাই দিছি আমি, যদি বলে আসবাবপত্রের অবচয় তাহলে আসবাবপত্র লিখবো, যদি বলে যন্ত্রপাতির অবচয় তাহলে যন্ত্রপাতি লিখবো, যদি বলে হচ্ছে সুনামের অবচয় তাহলে আমরা এখানে সুনাম লিখবো। আর ক্রেডিট হবে কি, পুঞ্জীবিত অবচয়। এই টাকাগুলো কিন্তু সেম হবে, ডেবিটের যে টাকা হবে ক্রেডিটেও একই টাকা হবে। এরপর আসি, দেনাদার কাছে আমি টাকা পাই, দেনাদার টাকা আদায়যোগ্য না হলে, তাহলে দেনাদারের টাকা কি না হলে, আদায়যোগ্য টাকা আদায়যোগ্য না হলে, ধরুন আপনার কাছে 2,000 টাকা পাই আমি, অর্থাৎ তখন কি হয়েছিল, দেনাদার ডেবিট ছিল। আর এখন এই 2,000 টাকা আপনার কাছে আমি আর পাবো না, আপনি আমার টাকাটা নিয়ে চলে গেছেন, বিদেশ চলে গেছেন, আর আইবেন না, এটা কোনো কথা। তাহলে এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা, মানে এই পাওনাটা আর পাবো না। অনাদায়ী পাওনা ডেবিট, কিন্তু ডেবিটটা কে করে দিল আমারে, ওই যে দেনাদার, তাহলে দেনাদার হিসাব হবে ক্রেডিট। তারপরে অনাদায়ী পাওনা বা কুরিন ধার্য করতে যদি বলে, তাহলে অনাদায়ী পাওনার সময় আমরা কি করবো, একই জিনিস কিন্তু কুরিনটাকে ধার্য করতে বলছে। যদি এই কথাটা বলে অনাদায়ী পাওনা ধার্য করো অথবা কুরিন ধার্য করো, তখন যাবে এটাই হবে। ওই যে অবচয় শিখছি না কিছুক্ষণ আগে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জিত অবচয় হিসাব ক্রেডিট, ঠিক কিভাবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এটাকে অনেক সময় কুরিন নামে বলা হয়, যে কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট। এবার আসি, সবচেয়ে কঠিন যে বিষয়টা মানুষের মনে থাকে না, সেটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করলে। যদি শুধু বলে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে ধরে নিতে হবে, কিছু না বললে সেটা ধরে নিতে হবে কি, ব্যবসায়ের জন্য। অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে উত্তোলন করেন, যে বলে যে রহিমে ব্যাংক থেকে উত্তোলন করছে, আর মানে সেটা বিজনেসের জন্য করছে, অর্থাৎ বিজনেসের জন্য আপনি কি নিয়ে আসছেন, টাকা নিয়ে আসছেন, তাহলে নগদান হিসাব ডেবিট। আর ব্যাংকের কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট।
কিন্তু ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেন, মানে আপনার নিজের প্রয়োজনে, সেটা কিন্তু বিজনেসের প্রয়োজনে না। কারণ মনে রাখবেন, আপনার এখন যে হিসাবটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসার হিসাব, কিন্তু আপনি তার মধ্যে কি করছেন, ব্যক্তিগত কথা ঢুকাই দিচ্ছেন। তো ব্যক্তিগত কথা যদি হয়, ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে কমছে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আপনি ব্যাংক থেকে না, আপনার দোকান আছে বা ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে আপনি কি করছেন, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলেন, অথবা ব্যবসা থেকে আপনার ছেলের স্কুলে বেতন দিলেন, মেয়ের বিয়ের যৌতুক দিলেন, এই যে বিষয়গুলো থাকে, তাহলে এই যে এইখান থেকে যদি এমনটা হয়, উত্তোলন হিসাব তখন ডেবিট হবে। আর ব্যবসা থেকে যদি নগদ টাকা নিয়ে আসেন, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যদি পণ্য নিয়ে আসেন, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রয় হিসাব হবে? কারণ কিনা আনছিলেন সেই জিনিসটা কমে গেল। এরপরে কঠিন দুইটা বিষয়, একটা হলো 5% বাট্টার মাধ্যমে প্রদেয় হিসাবের 1000 টাকা পরিশোধ করলে। প্রদেয় হিসাবের মানে কি, আমার কাছে আপনি পাইতেন বা কেউ একজন পাইতো, সেই টাকাটা আমি পরিশোধ করছি। কয় টাকা পাইতো? 1000 টাকা পাইতো, বাট আমি কি করছি, কয় টাকা দিছি, 5% বাট্টাই দিছি। এর মানে হচ্ছে আমি কিন্তু 5% বাট্টা মানে কি, 1000-এর উপরে 5% করলে কয় টাকা হয়, হচ্ছে 50 টাকা। তাহলে এই 50 টাকা তার আমি কম দিয়ে পরিশোধ করে দিয়েছি, অর্থাৎ আমি তার দিছি কত, 950 টাকা। তাহলে আমার নগদ টাকা চলে গেল, কত টাকা চলে গেল, 950 টাকা চলে গেল। এই জন্য প্রথমে নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 950 টাকা। আপনি যদি চেকে দেন, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 950 টাকা। যে আপনি সুবিধাটা পাইলেন, কি সুবিধা পাইলেন, বাট্টা পাইলেন। হ্যাঁ, বাট্টাটা পাইলেন। আমি জানি এটা আমার একটা আয়, যে কোনো আয় হলে সেটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে বাট্টা প্রাপ্তি হিসাব কি, এটাও ক্রেডিট 50 টাকা। এই দুটাকে একসাথে কইরা, এই যে আমি একজন মানুষের ঋণটা পরিশোধ করে দিলাম, আমার কাছে একজন টাকা পাইতো 1000, হ্যাঁ আমি 950 টাকা দিয়ে বুঝুম বাজুম বুঝ দিয়ে দাম নেই হোক না কেন, আমি কি করলাম, 1000 টাকা পরিশোধ করে দিলাম। সে আমার কাছে কখনো আর বলবে না যে তোমার কাছে 50 টাকা পাই। কেন বলবে না? কারণ হচ্ছে সে অলরেডি বাট্টা দিয়ে দিছে, ছাড় দিয়ে দিছে। আমরা যখন বইটাই কিনি, কোনো কিছু কিনি, আমাদের ডিসকাউন্ট দেয়, সেটা কি পরে বলে যে ভাই আপনার কাছে ডিসকাউন্ট এই টাকা পাই, যেহেতু পায় না, তাহলে তার পরিশোধ হয়ে গেছে কত টাকা, আমি দিছি 950 টাকা, ঠিক আছে, কিন্তু তার হিসাব থেকে সে 1000 টাকায় কি হলো, মাইনাস হয়ে গেল। এই জন্য পাওনাদার বা প্রদেয় হিসাবকে আমরা ডেবিট করব 1000 টাকা দিয়ে। এরপরে আসি হচ্ছে কি 5%। 5% বাট্টার মাধ্যমে প্রাপ্য হিসাবে 1000 টাকা পাওয়া গেল। এবার ধরেন এতক্ষণ তো মাইনছেটা খাই আমি পরিশোধ করছি, এবার আমার টাকায় মাইনছে পরিশোধ করবো কেমনে? প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার এই কথা। ধরেন আপনার কাছে আমি টাকা পাই, হ্যাঁ আপনি আমার কাছে পড়ছেন, টাকা দেন নাই, হ্যাঁ 1000 টাকা পাই আপনার কাছে মাত্র, হ্যাঁ 1 মাসের বেতন পাই বা 15 দিনের বেতন পাই। হ্যাঁ, তো আপনি কি করছেন, ওই 1000 টাকা আমার দিচ্ছেন না। এখন আপনার আমি বলতেছি ঠিক আছে তুমি 50 টাকা কম দিও, তো আমার টাকাটা দিয়ে যাও। তাহলে আপনি আমাকে কি করলেন, তখন 50 টাকা দিয়ে দিলেন। বিনিময়ে কি হলো, আপনি দিলেন কত আমাকে, 950 টাকা। তাহলে আমার লাভ হলো, টাকা আসলো কত, 950। তাহলে আসলো যেহেতু নগদান হিসাব, চেকে দিলে ব্যাংক হিসাব 950 টাকা। ওকে, কিভাবে আসছে, আপনার কাছ থেকে আসছে, আপনি তো তাহলে ক্রেডিট হয়ে গেলেন। আপনি কি প্রদেয় হিসাব না, সরি দেনাদার হিসাব, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট হলেন। আপনি কত টাকা পরিশোধ করলেন, 950 টাকা, কিন্তু পরিশোধ করা শেষ হলো কত টাকা, একবারে হিসাব ক্লোজ হলো কত টাকা, 1000 টাকা। তাহলে হলো 1000 টাকা, বাকি রইলো কত, 950 আর 1000 এর মধ্যে 50 টাকা। এটা কি আমি যে আপনার ছাড় দিলাম, আমার একটা খরচ হলো না? তাহলে খরচ সবসময় কি হয়, ডেবিট হয়। বাট্টা প্রদান হিসাব ডেবিট 50 টাকা। আর দুইটা একটা এন্ট্রি করবো আমরা, তাহলে শেষ হয়ে যাবে। চুরি বা ক্ষতি হলে, অনেক সময় আমাদের ক্যাশ বাক্স থেকে চুরি হয়, বিভিন্ন সময় ক্ষয়ক্ষতি হয়, নগদ টাকা যদি ক্ষতি হয়, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদ টাকা চলে গেল বা পুড়ে গেল, হারাই গেল, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেল। এখন যদি আমার কি হয়, নগদ টাকা না যায়, কি হয়, কোন পণ্য পুড়ে যায়, মানে আমার একটা গোডাউন ছিল, পাটের গোদাম ছিল, সেখানে আগুন লাগে গিয়ে যে পাট পুড়ে গেছে, তাহলে আমার কি হবে, এই যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, কিন্তু এখানে ক্রেডিট করতে হবে ক্রয়, নগদ না, কারণ নগদ টাকা পুরো না, কিন্তু আমার পড়ছে কি পণ্য। আর আগে বলছি পণ্য নামে কোনো হিসাব হয় না, যেহেতু আমার বিজনেস, তাহলে বুঝতে হবে এটা ক্রয় না বিক্রয়। অর্থাৎ আমি ক্রয় করে আনছিলাম, সেই জিনিসটা এখন ফিরে গেছে, তাহলে ক্রয় হিসাবটা কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। এরপরে আসি হচ্ছে ব্যাংক সুদ ধার্য গুলো। অনেক সময় ব্যাংক কি করে, সুদ ধার্য করে আপনার উপরে, আপনার যে টাকাটা সেটার উপরে একটা সুদ ধরে, চার্জ করে। তাহলে যদি ব্যাংক সুদ চার্জ করে বা ধার্য করে, তখন ব্যাংক চার্জ হিসাব ডেবিট, কারণ ব্যাংকের কিন্তু বাড়তেছে, ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর আমার অ্যাকাউন্ট থেকে কমতেছে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, তখন ব্যাংক হিসাবটা হয়ে যাবে ক্রেডিট। এরপরে আসি হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর যদি করে। মঞ্জুর মানে কি, মাফ করে দেওয়া। যদি ব্যাংকটা আমাকে সুদ মাফ করে দেয়, তাহলে আমার নিজের অ্যাকাউন্টটা কি হচ্ছে, টাকা বাড়তেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর এই যে আমি কোত্থেকে পেলাম, এটা আমার আয় হলো, আমি বলছিলাম আয়ের খাতটা কি, ব্যাংকের সুদ মাফ করে দেওয়া, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর হিসাব দিলেও হবে, ব্যাংক সুদ দিলেও হবে, সব হবে কি ক্রেডিট। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যদি
পুরোপুরি ভাবে ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝে থাকেন, তাহলে 100% শিওর যে আপনি পরীক্ষায় 20-এ 20 পাবেন। আর যদি আপনি না বুঝে থাকেন, আমি বলবো ক্লাসটা আরেকবার রিপিট করেন। আপনি খাতা কলম হাতে নিয়ে তারপরে হচ্ছে ক্লাসটা আবার করা শুরু করে দেন। আমি যা যা এখানে দেখাচ্ছি তাদের নোট করেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই ভিডিও থেকে আপনি 20-এ 20 পাবেন। আপনার যে কোনো পরীক্ষায় হোক না কেন, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, যে কোনো জায়গায় আপনি যাবে লাগবেই, এবং আপনি 100% 20 অ্যান্সার করবেন এবং 20ই পাবেন। সো এটার সাথে রিলেটেড আর যেগুলো আছে ক্রয় যাবে ভিডিও যাবে, সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে চলে আসবে। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই মানে আপনার মন্তব্য অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং যদি কারো কোনো অধ্যায়ের উপর ক্লাসের প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই অধ্যায়ের উপর আপনার জন্য, বেসিক্যালি আপনার জন্য ক্লাসটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।